নমস্কার। পেতনির প্রতিশোধের পরবর্তী পর্ব আজকে শোনাব। তনয়া ঘরে ঢুকে দেখল নকুল ঘুমাচ্ছে। সে মেঝেতে ধ্যান করতে বসল। সে মনোসংযোগ করে দেখার চেষ্টা করল ছায়ামূর্তিটি আর পাখিটিকে। সে আবছা দেখছে। এরা কারা? কেন এখানে এলো? আর কী উদ্দেশ্যে এসেছে সে কিছুই বুঝতে পারছে না। কিছুক্ষণ ধরে চেষ্টা করেও যখন সে ছায়ামূর্তিটি ও পাখিটির ব্যাপারে কিছু জানতে ব্যর্থ হলো, তখন সে উঠে বাইরে এসে ঘরের কাজকর্ম করতে লাগলো। ভোর এখনও হয়নি। সে কালী মন্দিরের পাশের কুয়ো থেকে জল তুলছে। কুয়োটা খুব গভীর। মনের ভেতরে তার নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে অন্যমনস্ক হয়ে পড়েছে। চন্দ্রানী দোতলার বারান্দা দিয়ে তাকে দেখতে পেয়ে নিচে নামল। সে চুপি চুপি বাইরে এসে তনয়ার পিছনে দাঁড়ালো। তনয়ার মুখ অন্যদিকে ফেরানো আছে। চন্দ্রানী তাকে কুয়োর ভেতর দিকে জোরে ঠেলা দিল। তনয়া কুয়োর ভেতরে পড়ার আগে তার এক হাত দিয়ে চন্দ্রানীর হাতটা ধরে নিল। তনয়া কুয়োর ভেতরে ঝুলে পড়ল। চন্দ্রানীও ধীরে ধীরে কুয়োর ভেতরের দিকে যাচ্ছে। চন্দ্রানী ভয়ে চিৎকার করছে। দুজনেরই পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। চন্দ্রানীর পায়ের পাতা কুয়োর ওপরের মাথায় আটকে গেল। মনে হচ্ছে কেউ যেন তার পায়ের পাতা ধরে রেখেছে। নিচেই জল। জল দেখে চন্দ্রানী ভয়ে আর আতঙ্কে কাঁপতে লাগলো। তার চোখ বড় হয়ে গেল। তার মুখ দিয়ে এখন শুধু গো গো আওয়াজ বেরোতে লাগলো। কিছুক্ষণ এভাবে থাকার পর তনয়া চন্দ্রানীর হাত ছেড়ে দিয়ে দেওয়াল বেয়ে উপরে উঠল। চন্দ্রানী ভয়ে আড়ষ্ট হয়ে গেছে। তনয়া তার পা ধরে টেনে তুলল। চন্দ্রানী ভয়ে আর আতঙ্কে অজ্ঞান হয়ে কুয়োর পাশে শুয়ে পড়ল। তনয়া কুয়োর জল তার চোখে মুখে ছেটাতেই সে চোখ মেলল। চন্দ্রানীর সারা শরীর কাঁপছে। সে ভয়ে ভয়ে উঠে বসল। তারপর উঠে দাঁড়িয়ে দৌড়ে ঘরে চলে গেল। তনয়া হাসতে লাগলো। তনয়া এবার বাজারে গিয়ে বাজার করে আনলো। তারপর ঘরে এসে উনুনে চায়ের জল বসালো। নকুল ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে এসে বলল, সূর্য উঠে গেছে, আমাকে ডাকোনি কেন? বাজারের ব্যাগটা দাও, আমি তাড়াতাড়ি বাজার করে নিয়ে আসি। তোমায় বাজার করতে যেতে হবে না, আমি বাজার করে এনেছি। নকুল অবাক হয়ে বলল, তুমি বাজারে গিয়েছিলে? আকাশ থেকে পড়লে মনে হলো? আমার সব কিছু করার অভ্যাস আছে। সে তো আমি জানি, কিন্তু তাই বলে বাজার করবে? টাকা পেলে কোথায়? তনয়া থতমত খেয়ে বলল, আমার কাছে ছিল। তোমার টাকা দিয়ে বাজার করলে? ওই টাকা তোমাকে আমি কোথা থেকে এনে দেব? এদের বললে এরা দেবে না। সে নিয়ে তোমায় ভাবতে হবে না। ঠিক আছে, কিন্তু তুমি আমাদের অভ্যাস খারাপ করে দিচ্ছ। কীরকম? বাড়ির প্রায় কোনো কাজই আমাদেরকে করতে দাও না। তৃষ্ণাকেও কাজে হাত দিতে দাও না। তুমি চলে গেলে তখন তো আমাদেরকেই এসব করতে হবে। তাড়িয়ে দিতে চাইছো, এই তো? সে কথা তো আমি বলিনি। এই নরকের মধ্যে কতদিন থাকবে তুমি? তোমরা তো আছো, আমার থাকতে দোষ কোথায়? এ আমাদের ভবিতব্য। কিন্তু তুমি তো সুন্দর একটা মেয়ে, অল্প বয়স, তোমার তো একটা ভবিষ্যৎ আছে। তনয়া একটা কাপে চা ঢালতে ঢালতে মিষ্টি হেসে নকুলকে বলল, আমি তো অল্প বয়সী, আর তুমি তো বুড়ো। আমি এ বাড়ি থেকে সহজে যাচ্ছি না। নকুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার তো কোনো জায়গা নেই যাওয়ার, কোথায় আর যাবে? এই নরকে থেকে আমাদের সাথে পচো। তনয়া নকুলের দিকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, এবার জেঠিমাকে চায়ের কাপটা দিয়ে এসো। নকুল চা দিতে উপরের তলায় গেল। চন্দ্রানী খাটে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে শুয়ে কাঁপছে। নকুল দরজায় দাঁড়িয়ে বলল, জেঠিমা,
চা এনেছি। চন্দ্রানী কোনো সাড়া দিল না। নকুল এবার বলল, তোমার কি শরীর খারাপ জেঠিমা? চন্দ্রানী বিরক্ত হয়ে কাঁথার ভেতর থেকে মুখ বের করলো। তারপর মুখ ঝামটা দিয়ে বলল, দূর শালা, একটু শোয়ারও জো নেই, দূর হ, কে তোকে চা আনতে বলেছে? নকুল মন খারাপ করে চায়ের কাপ নিয়ে নিচে এলো। তৃষ্ণা তাকে দেখে বলল, কি হলো নকুলদা, চায়ের কাপ নিয়ে ফিরে এলে কেন? জেঠিমা চা খাবে না। জেঠুর জন্য বোধহয় জেঠিমার মন খারাপ। কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে দেখলাম, মনে হয় জ্বর হয়েছে, তুই একটু গিয়ে দেখ। আমি পারবো না, শয়তান জেঠিমা বিনা কারণে সবসময় মুখ ঝামটা দেয়। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমিও মুখ ঝামটা খেয়ে এসেছো। নকুল কিছু বলল না। তৃষ্ণা এবার বলল, জেঠু মরলে বাঁচা যায়। নকুল রেগে বলল, এ কি বলছিস তুই? কারোর মৃত্যু কামনা করতে নেই। জানি, বলছি কি আর সাধে? এরা মরলে কত মানুষ বাঁচবে, আমরাও ভালোভাবে বাঁচব। তৃষ্ণার চোখ জলে ভরে গেল। সে তাড়াতাড়ি পরমাদেবীর ঘরে চলে গেল। চন্দ্রানী ভোরের পর আর নিচে নামেনি, খাইও নি কিছু। দুপুরে তনয়া আর তৃষ্ণা থালায় ভাত বেড়ে তরি তরকারি নিয়ে ওপরে গেল। তৃষ্ণা বলল, জেঠিমা ওঠো, খেয়ে নাও, আজ সকাল থেকে কিছুই তো খেলে না। এই মুখ পুরি, আমার যখন খুশি হবে তখন খাবো, আমার ঘর থেকে বের হ। তনয়া চন্দ্রানীর মুখের কাছেই মুখটা নিয়ে বলল, জেঠিমা উঠুন, খেয়ে নিন। চন্দ্রানী ভয়ে কাঁপতে কাঁপতে তনয়ার দিকে তাকালো। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, তুমি কি করে কুয়ো থেকে উঠলে? আপনি দেখেননি? পাটা ওপরে আটকে ছিল, কুয়োর দেয়াল ধরে উঠলাম। আমার এসব অভ্যাস আছে। আমাদের বাড়িতে কুয়ো ছিল, ছোটবেলায় কত ওঠানামা করেছি। তৃষ্ণা কিছু বুঝতে পারছে না। সে একবার তনয়ার দিকে আর একবার চন্দ্রানীর দিকে তাকাচ্ছে। তনয়া এবার শয়তানি হাসি দিয়ে বলল, ভাগ্যিস আপনি এসে পিছনে দাঁড়িয়েছিলেন, তাই আপনাকে ধরে বাঁচলাম, না হলে আজ মায়ের ভোগে চলে যেতাম। খাবারটা রাখলাম, খেয়ে নিন। চন্দ্রানী হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তৃষ্ণা তনয়াকে বলল, কি হয়েছিল বৌদি? ও কিছু না, নিচে চলো। তনয়া ব্যাপারটা তৃষ্ণার কাছে চেপে গেল। তৃষ্ণা জানতে পারলে নকুল আর ঠাকুমাকে বলবে, আর তারা চিন্তা করবে, সে আর এক ফ্যাকড়া হবে। বিকেলবেলা তনয়া ছাদে গিয়ে ছাদের পাঁচিলের ভাঙা জায়গাটায় বসে বাইরের দিকে পা ঝুলিয়ে দিল। সে জোরে জোরে পা দোলাচ্ছে আর হাসছে। তৃষ্ণা এসে বলল, তুমি এখানে আর আমি সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, হাসছো কেন? জেঠু এবার কুপোকাত। মানে? জেঠু আর কখনো কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, তার পুরুষাঙ্গ বিকল হয়ে গেছে। কি বলছো তুমি? তুমি কি করে জানলে? জেনেছি। তৃষ্ণা ভীষণ খুশি হয়ে বলল, সত্যি বলছো? হ্যাঁ গো। তৃষ্ণার চোখে মুখে এবার ঘৃণার ভাব ফুটে উঠল। সে বলল, শালাদের পাপের কোনো শেষ নেই, শালাগুলো মরুক, আমরা বুক ভরে শ্বাস নিই। তৃষ্ণা আকাশের দিকে হাত তুলে বলল, হে ভগবান, এদের তুমি শাস্তি দাও, ভয়ানক শাস্তি। এবার সে কাঁদতে কাঁদতে ছাদের ওপর বসে পড়ল। তনয়া উঠে এসে তার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না, ওদের সাজা ঠিক ওরা পাবে। তৃষ্ণা এবার হালকা হেসে বলল, জানি তুমি তোমার জাদু বলে এদের সাজা দিচ্ছ। আচ্ছা, তুমি কি নকুলদার বাবাকে তোমার জাদু বলে পুকুরের ওপারের ঘর থেকে বের করে ভালো করে দিতে পারো না? তৃষ্ণা আবার কাঁদতে লাগলো। দূর, এইটুকু জাদুতে কিছু হয় না। কেঁদো না, শক্ত হও, জাদু দিয়ে কি সব হয়? শুধু একটু আধটু ভয় দেখানো যায়, তার বেশি কিছু করা যায় না। তোমাদের সাহসী হতে হবে। ঠিক আছে বৌদি, তুমি পাশে রয়েছো, এবার ঠিক সাহসী হয়ে যাব। আমাকে বৌদি বলবে না,
বারে, তুমি নকুলদার বউ। আমাদের বয়স প্রায় একই, তাই আমরা বন্ধু। আমাকে তনয়া বলে ডাকবে। নকুলদা রেগে যাবে। দূর, ও তো একটা ভিতুর ডিম, রাগের বেশি কিছু করতে পারবে না। দুজনেই হেসে উঠল। একটু পরে তৃষ্ণার হাসি কান্নায় পরিণত হলো। সে কাঁদতে কাঁদতে বলল, নকুলদাকে এরা কারণে অকারণে মারে, মানুষ হিসেবে দেখেই না। ওর বাবা বন্দি, মা দাদা নিখোঁজ, ওর টাকাও নেই। ও সাহস পাবে কোথা থেকে? তুমি আসাতে ও একটু ভালো আছে। ওর বুকে সবসময় আগুন জ্বলে, আমি সেটা বুঝতে পারি। তৃষ্ণার চোখ দিয়ে অবিরাম জলের ধারা নেমে আসছে। তনয়া বলল, চোখ মোছো, নিচেই চলো, একদিন সব ঠিক হয়ে যাবে। তারা দুজনে নিচের তলায় নামল। রাত 2টো বাজে। তনয়া বারান্দায় গিয়ে পিলারের আড়ালে দাঁড়ালো। সে বাড়ির সামনের গেটের দিকে লুকিয়ে তাকালো। আজও ছায়ামূর্তিটি পায়চারি করছে। সে এবার বাড়ির পিছনে গিয়ে আম গাছটায় বসল। আম গাছটার মগডালে তাকিয়ে দেখল ছোট পাখিটি আজও অসাড়ের মতো বসে আছে। সে পাখিটিকে ছুঁতে গেল না। সে বুঝতে পারল পাখিটিকে ছুঁতে গেলে কালকের মতো আজকেও সে পালাবে। ছায়ামূর্তি আর পাখিটাকে কেউ তার দিকে নজর রাখার জন্য রেখেছে, কিন্তু তাদের দুজনকে কে রেখেছে আর কেনই বা রেখেছে? এরা কি তার ক্ষতি করবে? এখনো কোনো তো ক্ষতি করেনি, কিন্তু যদি এরা অতর্কিতে তার উপর আক্রমণ করে, এরা যদি তার চেয়ে শক্তিশালী হয়, তাহলে কি হবে? সে কি পারবে এদের মোকাবিলা করতে? এসব প্রশ্ন তার মনে জাগছে। সে ভাবতে লাগলো, আর চুপ থাকা ঠিক হবে না, গুরুদেবের সাথে তাকে কথা বলতেই হবে। তনয়া জঙ্গলের দিকে গেল। সে আর চোখে দেখল ছায়ামূর্তিটিও তার পিছু নিয়েছে। গভীর জঙ্গলে গিয়ে সে তার তেঁতুল গাছটির নিচে ধ্যান করতে বসল। গুরুদেবকে স্মরণ করল। একটু পরে সে গুরুদেবের কণ্ঠস্বর শুনতে পেল। ছায়ামূর্তি আর পাখিটাকে নিয়ে তুই চিন্তিত। আমি জানতে পেরেছি এদের মুখার্জি বাড়িতে পাঠিয়েছে কালুতান্ত্রিক তোর ওপর নজর রাখার জন্য। তুই বাড়ির বাইরে এলে ছায়ামূর্তি তোর দিকে নজর রাখছে, আর বাড়ির ভেতরে থাকলে পাখিটি তোর দিকে নজর রাখছে। তুই একটা দিক দিয়ে নিশ্চিন্ত থাক, এরা দুজন তোর কোনো ক্ষতি করতে পারবে না। কেউ তোর ক্ষতি করতে পারে সেই আভাস পেয়ে কালুতান্ত্রিক এদের রেখেছে কিনা তা আমি জানি না। কালুতান্ত্রিক তোর বিপদ হলে এরা দুজন যাতে সঙ্গে সঙ্গে তাকে জানাতে পারে সেজন্য এদের রাখতে পারে। অথবা এমনও হতে পারে তুই কোথায় যাচ্ছিস, কি করছিস সেটা জানার জন্য কালুতান্ত্রিক এদের রেখেছে, যাতে তোর সম্পর্কে তার ধারণা থাকে আর পরে তোর বড় কোনো ক্ষতি করতে পারে। গুরুদেব, মুখার্জি বাড়িতে যে অঘটনগুলো ঘটছে সেগুলো সব আমি ঘটাচ্ছি সেটা কালুতান্ত্রিক জানেন। তারপরও তিনি আমার কোনো ক্ষতি এখনও করেননি। তাতে বুঝতে পারছি উনিও হয়তো এদের মতো এত পাপ কাজে অতিষ্ঠ হয়ে চাইছেন এরা সাজা পাক। তাই হয়তো উনি আমার কোনো ক্ষতি করবেন না। এদের কখনো বিশ্বাস করিস না। এরা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে পিছনে ছোড়া মারতে পারে। হয়তো তোর বড় কোনো ক্ষতি করতে চায়, আবার না চাইতেও পারে। তবে তুই সাবধানে থাকিস। আমি চলি। এই বলে গুরুদেবের কণ্ঠস্বর হাওয়ায় মিলিয়ে গেল। তনয়ার গুরুদেবকে দেখা যায় না, শুধু তার কণ্ঠস্বর শোনা যায়। গুরুদেব আর তার কথোপকথনের অন্য কোনো শরীরী বা অশরীরী আত্মা শুনতে পায় না। ছায়ামূর্তিটি কিছুটা দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রয়েছে। সে তনয়া বসে কি করছে সেটা বোঝার চেষ্টা করল, কিন্তু কিছুই বুঝতে পারল না।
তনয়া এবার জঙ্গল থেকে বেরিয়ে বাড়িতে ঢুকল। সে পিছন ফিরে আর চোখে দেখল ছায়ামূর্তিটি সামনের গেটের কাছে দাঁড়িয়ে পড়ল। সে এবার বাড়ির পিছনে গিয়ে আম গাছে উঠে একটা ডালে বসে দোল খেতে লাগলো। সে উপর দিকে তাকিয়ে দেখল পাখিটা সেইভাবে মগ ডালে বসে আছে, কোনো নড়াচড়া নেই তার। অরুণ মদ খেয়ে শুয়ে আছে, তার ঘুম আসছে না, মনটা বেশ খারাপ লাগছে। সে উঠে মদের বোতল নিয়ে আরও কয়েক ঢোক মদ খেয়ে ছাদে উঠল। হাওয়া বইছে, জ্যোৎস্নার আলো চারিদিকে ঠিকরে পড়ছে। সে চারিদিক দেখছে। হঠাৎ আম গাছে তনয়াকে দোল খেতে দেখল। জ্যোৎস্নার আলো তনয়ার মুখে পড়েছে, অপরূপা লাগছে তাকে। অরুণ ভাবল, এত রাতে তনয়া আম গাছে দোল খাচ্ছে কেন? ও কি সত্যি তনয়া? অরুণ তার চোখ দুটো ডলে নিয়ে আবার তাকালো। ও তনয়াই তো। অরুণের মনে কামনার আগুন জ্বলে উঠল। সে কোনো ভাবনা চিন্তা না করেই নিচে নেমে বাড়ির পিছনে গেল। সে আম গাছের নিচে দাঁড়ালো। তনয়া তাকে দেখে আরও বেশি জোরে দোল খেতে লাগলো। জোর হাওয়া বইতে লাগলো। ডালটা অনেক উপরে উঠেছে আর নামছে। ডালটি যখন নিচে নামছে, অরুণ তখন সেটিকে ধরার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে ডালটিকে ধরতে পারছে না। ডালটি হাত ফসকে যাচ্ছে। সে ডালটি ধরার জন্য মরিয়া হয়ে উঠেছে। বেশ কয়েকবার চেষ্টায় সে ডালটির একটুখানি ধরল। অমনি ডালটি ওপরে চলে গেল। তার হাতের তালুর একটি ক্ষততে আঘাত লাগলো। সে ব্যথায় চেঁচিয়ে উঠল। তার হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। তার শরীরের কয়েকটা গভীর ক্ষত এখনও ভালো করে শুকায়নি। তনয়া এবার একটু আস্তে দোল খাচ্ছে। কিছুক্ষণ পর অরুণ জড়ানো গলায় বলল, গাছ থেকে নামো। তনয়া গাছ থেকে নামল। অরুণ মাঝে মাঝে টাল খাচ্ছে। অরুণ বলল, এত রাতে মেয়ে মানুষ ঘরের বাইরে এসেছো কেন? অরুণের মুখ, গলা আর হাতের খাবলা জায়গায় কালো দাগগুলোর জন্য তাকে এই আবছা আলো আঁধারে ভয়ঙ্কর বিদঘুটে দেখাচ্ছে। তাকে দেখে অন্য কোনো গ্রহের আজব বিদঘুটে প্রাণী মনে হচ্ছে। তনয়া অরুণকে দেখে হাসছে। অরুণ বলল, হাসছো কেন? এত রাতে বাইরে বেরিয়েছো কেন? আমার কথার উত্তর দাও। ঘুম আসছিল না, বাইরেটা সুন্দর জ্যোৎস্নায় ভরা, তাই বাইরে এলাম। আম গাছটা দেখে উঠে পড়লাম গাছে, তারপর দোল খেতে লাগলাম। ছোটবেলায় কত দোল খেয়েছি, সে কথা খুব মনে পড়ছিল। এখন তুমি ছোট নও, যখন তখন ঘর থেকে বেরোবে না। তনয়া মাথা নাড়ল। অরুণ বলল, আমিও ছোটবেলায় দোল খেয়েছি। তাই? তাহলে একটু দোল খেয়ে দেখান। না, আমাকে ধরে ওপরে নিয়ে চলো, আমার হাতের তালুটা বড্ড জ্বলছে। আপনি গাছে উঠতে পারেন না বোধ হয়, বড়লোকের ছেলে তো। গাছে আমি উঠতে পারি। এই বলে অরুণ গাছে উঠতে লাগলো। অরুণের গা গতরে ক্ষত আর ব্যথা। সে নিচের দিকটা একটা ডালে উঠে ডালটি ধরে ঝুলে পড়ল। হঠাৎ ভীষণ জোরে হাওয়া বইতে শুরু করলো। মনে হচ্ছে যেন ঝড় হচ্ছে। ডালটি একবার উপরের দিকে যাচ্ছে আর একবার নিচের দিকে আসছে। অরুণ ভয় পাচ্ছে। তার দু হাতের তালুতে প্রচণ্ড ব্যথা করছে, তাও সে পড়ে যাওয়ার ভয়ে শক্ত করে ডালটি ধরে আছে। অরুণ ভয়ে কাঁপছে। সে কি করে দোল খাওয়া থেকে নিজেকে মুক্ত করবে বুঝতেই পারছে না। সে ভয়ে চিৎকার করে বলল, ডালটি ধরো তনয়া। অরুণের হাত দিয়ে রক্তের ফোঁটা পড়ছে। তনয়া বলল, ডালটি ধরতে পারছি না, জোর হাওয়া বইছে তো। আমার পা দুটো ধরো। ছি ছি, আপনি আমার ভাসুর, আপনার পা কি ধরা যায়? দু হাত দিয়ে গাছের ডাল ধরে বেশ দোল খেতে পারেন তো আপনি।
আপনাকে দেখতে কিন্তু দারুণ লাগছে, আরেকটু দোল খান। অরুণের গলা শুকিয়ে যাচ্ছে, তার মাথা ঘুরছে, ভয়ে তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। সে বাথরুম করে ফেলল। একসময় তার হাত ডাল থেকে আলগা হয়ে গেল। সে ধপাস করে নিচে পড়ে গেল। সে অচৈতন্যের মতো মাটিতে পড়ে রইল। তার দুটো হাতের তালু দিয়ে রক্ত পড়েই যাচ্ছে। তনয়া জার্মানি পাতার রস হাতের তালুতে লাগিয়ে দিল। একটু পরে রক্ত পড়া বন্ধ হলো। অরুণ কিছুক্ষণ মাটিতে শুয়ে থেকে উঠে দাঁড়ালো। তারপর বাড়ির সামনের দিকে যেতে যেতে তনয়াকে বলল, আমাকে ধরো, আমার মাথাটা কেমন ঘুরছে। অরুণের গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, মুখ দিয়ে মদের বোটকা গন্ধ তনয়ার নাকে আসছে। তনয়া তার হাতটা ধরে বলল, চলুন। অরুণ বলল, ঘুম আসছিল না, ছাদে গিয়েছিলাম, তোমাকে দোল খেতে দেখলাম, আর ভাবলাম তোমার যদি কোনো বিপদ হয়, তাই নিচে নেমে এখানে তোমার কাছে এসেছি। কথাটা বলে অরুণ তনয়ার গায়ের দিকে সরে এসে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করল। সে তনয়ার পেটে হাত দিল। তনয়ার পরনে শাড়ি রয়েছে। এবার অরুণ তনয়ার পেটে হাত বোলাতে লাগলো। পিছন থেকে শিয়ালের ডাক শোনা গেল। ও মা গো, গেলাম রে বলে অরুণ পড়ি মরি করে তনয়াকে ছেড়ে দিয়ে বারান্দায় উঠল। সে এবার সিঁড়ি দিয়ে জোরে উঠতে গিয়ে কয়েকবার পড়ল। তারপর সোজা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করল। তনয়া খিলখিল করে হেসে উঠল। কয়েকদিন কেটে গেছে। বরুণ আজ রতিকান্তকে কলকাতার বড় নামী হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসছে। তার পুরুষাঙ্গের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখে ডাক্তারবাবুরা জানিয়েছেন সে আর কখনো শারীরিক সম্পর্ক বা যৌনতার আনন্দ উপভোগ করতে পারবে না। রতিকান্ত ভেঙে পড়েছে। দুপুর 3টে নাগাদ বাড়ির সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। নকুল দৌড়ে গিয়ে বাড়ির সামনের গেট খুলল। তনয়া আর তৃষ্ণা বারান্দায় এসে পিলারের আড়ালে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে বরুণ আগে নামল। তারপর সে রতিকান্তের হাত ধরে তাকে গাড়ি থেকে নামালো। রতিকান্ত হেঁটে আসছে। তার মুখখানি বিষণ্ণ, শরীরে অসুস্থতার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। তনয়া আর তৃষ্ণা তাকে দেখে মুখ টিপে হাসতে হাসতে ঘরে চলে গেল। বরুণ বারান্দায় উঠতে উঠতে চিৎকার করে ডাকল, তৃষ্ণা, এই তৃষ্ণা। তৃষ্ণা দৌড়ে এলো। বাবাকে নিয়ে ওপরে যা, সাবধানে যাস। তৃষ্ণা মাথা নেড়ে রতিকান্তর হাত ধরে তাকে ওপরে নিয়ে যাচ্ছে। রতিকান্ত তার বাম হাতটা দিয়ে সিঁড়ির রেলিং ধরেছে আর তার ডান হাতটা তৃষ্ণার কাঁধের ওপর রেখেছে। তৃষ্ণার কাঁধের ওপর ভর দিয়ে সে ওপরে উঠছে। তৃষ্ণা বলল, এখন কেমন আছো জেঠু? রতিকান্ত তার কথার কোনো উত্তর না দিয়ে বলল, ঠিক করে ধর, পড়ে গেলাম তো। রতিকান্ত তার গায়ের ভরটা পুরোপুরি তৃষ্ণার ওপর দিচ্ছে। তৃষ্ণা পারছে না রতিকান্তকে সিঁড়ি দিয়ে ওঠাতে। রতিকান্ত কনুই দিয়ে তৃষ্ণার বুকে একটা খোঁচা দিতে গেল। কেউ যেন তৃষ্ণাকে সরিয়ে দিল। রতিকান্ত উল্টে পড়ল। তার কনুইটা দেওয়ালে লাগলো। তার মুখ দিয়ে আওয়াজ বেরোলো, আহ! সে সিঁড়ির ওপর বসে পড়ল। চন্দ্রানী সিঁড়ির মাথার কাছে এসে দাঁড়ালো। তারপর রতিকান্তকে বলল, সিঁড়ির ওপর বসে পড়লে কেন? রতিকান্ত কনুইটা ধরে আছে। তার কনুইয়ের চামড়া উঠে গেছে, জ্বালা করছে। তৃষ্ণা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। চন্দ্রানী তাকে দেখে মুখ ছামটা দিয়ে বলল, এই হরামজাদি, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? ওকে ধরে ওপরে তোল। তোর কোনো ক্ষমতা নেই? থালা থালা ভাত গিলিস তো যাই কোথায় রে? তৃষ্ণার চোখ জলে ভরে গেল। সে রতিকান্তকে ধরতে গেল। রতিকান্ত তার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে কিছু একটা বলতে যাবে, এমন সময় তনয় এসে বলল, কি হয়েছে জেঠু? বসে পড়লেন কেন? মাথাটা কি ঘুরছে? তনয়া এবার
তৃষ্ণাকে বলল, জেঠুকে তুমি একদিকে ধরো, আমি আর একদিকে ধরছি। তনয়া আর তৃষ্ণা দুজনে দুদিক দিয়ে ধরে রতিকান্তকে সিঁড়ি দিয়ে ওঠাচ্ছে। রতিকান্ত তনয়ার দিকে চেপে যাচ্ছে, তার শরীরটাকে তনয়ার শরীরের সাথে ঠেসে ধরেছে। তনয়া অস্পষ্ট স্বরে বলল, হরামজাদা বুড়ো, এত কিছুর পরেও এখনও তোর রস মেটেনি। কুকুরের যেমন লেজ কখনো সোজা হয় না, তেমন তোদের চরিত্র কখনো বদলাবে না। রতিকান্ত তনয়ার দিকে তাকিয়ে বলল, কিছু বলছো? তনয়া হেসে বলল, না না। রতিকান্ত এবার তনয়ার গায়ের সাথে গা লাগাতেই তার গায়ে কিছু একটা ফুটছে। রতিকান্ত সোজা হয়ে ওপরে উঠল। তনয়া আর তৃষ্ণা মিলে তাকে খাটে পাতা মাদুরের ওপর শুয়ে দিয়ে নিচের তলায় এলো। নকুল গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে এনে বারান্দায় রাখল। গাড়ির ভেতরে একটা জলের বোতল থেকে গেল। গাড়ির ভেতর থেকে জলের বোতলটা কে বের করবে? তোর বাপ? এই বলে বরুণ নকুলের মুখে একটা জোরে চর কষাতে গেল। তার হাত নকুলের মুখের পাশ দিয়ে চলে গেল। বরুণ রেগে চোখ বড় বড় করে বলল, মুখটা সরিয়ে নিলি কেন? নকুল অপরাধীর মতো বলল, সরাইনি ছোটবাবু। বরুণ বাপ তুলে কথা বলাতে নকুল কষ্ট পেল। তার চোখ বেয়ে জল আসছে। বরুণ এবার নকুলের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে মোচড় দিতে গেল। বরুণের পা পিছলে গেল। সে নকুলের হাতটা ধরে সোজা হলো। তারপর নকুলের ওপর রেগে বলল, ধাড়ি ছেলে, এত মার খাস, কথা শুনিস, তাও তোর আক্কেল হয় না? বাপ ঠাকুরদারও বলিহারি, অকম্মার ঢেকিগুলোকে সব বাড়িতে রেখে দিয়েছে। নকুল চুপচাপ জলের বোতল গাড়ি থেকে বের করলো। তারপর জিনিসপত্র সব ওপরে নিয়ে গেল। সে জেঠুর ব্যাগপত্র জেঠুর ঘরে রাখল, আর বরুণের ব্যাগপত্র বরুণের ঘরে রেখে দিয়ে নিচে চলে গেল। সন্ধ্যের পর নকুল বাড়ির পিছনে গিয়ে শান বাঁধানো পুকুরের সিঁড়ির ওপর বসল। তার চোখ দুটো ছলছল করছে। সে স্থির দৃষ্টিতে শশীকান্তের ঘরের দিকে তাকিয়ে রয়েছে। তনয়া তার পাশে বসে বলল, মন খারাপ? নকুল কিছু বলল না। তনয়া বলল, বাবার কথা মনে পড়ছে। এবারও নকুল তনয়ার কোনো কথার উত্তর দিল না। তনয়া বলল, বাবার কথা তোমার কিছু মনে নেই? নকুল এবার ধরা গলায় বলল, আবছা মনে আছে। দাদার কথা? মনে পড়ে না। বাবাকে দেখতে ইচ্ছা করছে? নকুলের এবার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তনয়া বলল, বাবাকে দেখতে ও ঘরে কখনো যাওয়ার চেষ্টা করনি? ঠাকুরদার নিষেধ আছে পুকুরের ওপারে যাওয়ার। একমাত্র ঠাকুমা দিনের বেলায় বাবাকে খাবার দিতেই আসতে পারে। আমার যখন 13-14 বছর বয়স, তখন একদিন বাবাকে দেখার জন্য মনটা আমার বড্ড ছটফট করছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল। রাতে সবাই শুয়ে পড়লে বাবাকে দেখার জন্য চুপি চুপি ঘর থেকে বেরিয়ে ওই পুকুরের পাড়ে এসেছিলাম। তারপর পুকুরের ওপারে পা রাখতেই শক খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। অনেকক্ষণ ওভাবে পড়েছিলাম। ঠাকুমার রাতে ঘুম ভেঙে গিয়েছিল। ঠাকুমা আমাকে পাশে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসেছিল। আমাকে অজ্ঞান অবস্থায় দেখে পুকুর থেকে জল নিয়ে আমার চোখে মুখে ছিটিয়ে দিয়েছিল। আমার জ্ঞান ফিরলে আমাকে ঘরে নিয়ে গিয়েছিল। সেদিন আমি ঠাকুমাকে কথা দিয়েছিলাম, পুকুরের ওপারে আর কখনো যাব না। সেই থেকে আর ওপারে যাই না। কি করে আমি আমার বাবাকে বাঁচাবো? এই বলে নকুল কান্নায় ভেঙে পড়ল। তনয়ার চোখ দিয়েও জল পড়ছে। কিছুক্ষণ পর তনয়া নকুলের পিঠে হাত দিয়ে বলল, তোমার বাবা নিশ্চয়ই মুক্তি পাবে, ভেঙে পড়ো না, তোমাদের দুঃখের দিন শেষ হবে। কি করে শেষ হবে? দেখছো না এদের পতন শুরু হয়ে গেছে? এতে এদের কোনো শিক্ষা হবে না। কথাটা বলে নকুল চোখ মুছতে মুছতে বাড়ির সামনের দিকে চলে গেল। তনয়ার মনটা বেশ খারাপ হলো। সে নকুলের বাবাকে মুক্তি দিতে পারবে না, সে ক্ষমতা তার নেই।
সামনেই অমাবস্যা। সেই দিন সে কালী জঙ্গলে গিয়ে যেভাবেই হোক সুড়ঙ্গে পৌঁছবে। তারপর সুড়ঙ্গের ভেতরে ঢুকে যেমনই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন সে তার মোকাবিলা করে কালী মায়ের সাধনা করবে। আর সেই সাধনায় সিদ্ধি লাভ করে সে অমিত শক্তিধর হয়ে শশীকান্তকে মুক্তি দেবে। এবারই সমস্ত রহস্যের সমাধান করে সে সবাইকে মুক্তি দেবে আর পাপিষ্ঠদের সাজা দেবে। দেওয়াল ঘড়িতে 9টার ঘণ্টা বাজল। তনয়া লিকুইড খাবার নিয়েই কর্তামশাইয়ের ঘরে ঢুকল। পরমাদেবী বললেন, খাবার এনেছিস? হ্যাঁ ঠাকুমা। তুমি নকুলদার কাছে যাও, ওর মনটা খারাপ, আমি ঠাকুরদাকে খাওয়াচ্ছি। যাচ্ছি। এই বলে পরমাদেবী ঘর থেকে চলে গেলেন। কর্তামশাইকে রাতে লিকুইড জাতীয় খাবার খাওয়ানো হয়। কর্তামশাই তনয়াকে দেখে ভয় পাচ্ছেন। তনয়া তাকে সাপোর্ট দিয়ে বসালো। তারপর আপেলের রসের গ্লাসটা তার ঠোঁটের সামনে ধরল। তিনি গ্লাসে এক চুমুক দিয়ে দেখলেন আপেলের রসটা রক্তের মতো লাল হয়ে যাচ্ছে। তিনি মুখটা সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। গ্লাসটা যেন তার ঠোঁটের সাথে আটকে গেছে। বাধ্য হয়ে তিনি ঢোক গিলছেন। কেউ যেন তাকে বাধ্য করছে ঢোক গিলতে। তার চোখ দিয়ে জল বের হচ্ছে। তনয়া ব্যঙ্গের হাসি দিয়ে বলল, ফলের রসটা গিলতে কেমন লাগছে ঠাকুরদা? কর্তামশাই কিছু বলতে চাইছেন, কিন্তু গলা দিয়ে তার আওয়াজ বেরোচ্ছে না। হঠাৎ ঘরের দরজা জানলা সব বন্ধ হয়ে গেল। তনয়া অট্ট হাসি দিল। কর্তামশাইয়ের ঘর কেঁপে উঠল। কর্তামশাইয়ের চোখ বড় বড় হয়ে গেল। তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তনয়া হাসি থামিয়ে বলল, আপনার কথা আর কখনো গলার বাইরে বেরোবে না। নিজের কথা নিজের মনেই রাখুন আর ছটফট করুন। আপনাদের বানানো এই পাপ সাম্রাজ্যের পতন শুরু হয়ে গেছে। ঘরের দরজা জানলা খুলে গেল। তনয়া এবার কর্তামশাইকে শুইয়ে দিল। তিনি কাঁপছেন। তনয়া হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে পড়ল। হাসপাতালে থাকাকালীন রতিকান্তর পেটে মদ পড়েনি। মদ না খাওয়াতে তার শরীরে কেমন একটা জ্বালা পোড়া অস্থির ভাব হচ্ছে। রাতে খাওয়ার পর সে মদের বোতল নিয়ে বসল। বোতল ধরেই ঢকঢক করে কয়েক ঢোক মদ গিলে ফেলিল। তার কাছে মদ অমৃতের মতো লাগছে। সেটা খেয়ে সে শুয়ে পড়ল। আজ সে অনেকটা পথ জার্নি করে এসেছে। শরীরটা দুর্বল, তার ওপর অতিরিক্ত মদ খেয়েছে বলে শোয়ার সাথে সাথেই তার ঘুম এসে গেল। অনেক রাতে তার ঘুম ভেঙে গেল। সে বেড সুইচটা চেপে আলো জ্বালালো। তারপর দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 3টে বাজে। পাশে চন্দ্রানী শুয়ে আছে। সে আলোটা নিভিয়ে দিল। তার আর ঘুম আসছে না। এপাশ ওপাশ করছে। এবার সে চন্দ্রানীর গায়ে হাত রাখল। চন্দ্রানীর কোনো সাড়া পেল না। এবার সে চন্দ্রানীর শরীরের নানা জায়গায় হাত দিতে লাগল। চন্দ্রানী বিরক্ত হয়ে তাকে সরিয়ে দিয়ে বলল, আমাকে ঘুমোতে দাও তো। রতিকান্তর নেশার ঘোর রয়েছে। সে জড়ানো গলায় বলল, ঘুম আসছে না। তা আমি কি করব? মদ গেল গিয়ে। মদ তো খেয়েছি। চন্দ্রানী আর কোনো কথা না বলে পাশ ফিরে চোখ বন্ধ করে শুয়ে থাকল। রতিকান্ত এবার তাকে জড়িয়ে ধরল। চন্দ্রানী তাকে ঠেলা মেরে সরিয়ে দিল। তারপর মুখ ঝামটা দিয়ে বলল, আমাকে জড়িয়ে ধরছো কেন? যাও, কারোর মেয়ে বা বউকে ধরে নিয়ে এসে ফুর্তি করো। আর ধরে আনলেও এখন থেকে তুমি কিছুই করতে পারবে না। তোমার পৌরস্য গেছে, সব গেছে। মেয়েটা মোচড় দিয়ে ভালো কাজই করেছে। তুই এত বড় কথা বললি হারামজাদি, দেখাচ্ছি মজা। এই বলে রতিকান্ত চন্দ্রানীকে অন্ধকারে যেখানে সেখানে কিল মারতে লাগলো। চন্দ্রানী রেগে গিয়ে তাকে ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দিল। রতিকান্ত বলল, ফেলে দিলি আমাকে? তোকে আজ আমি মেরেই ফেলবো। চন্দ্রানী এবার লাইট জ্বালিয়ে বলল, মারো, অনেক সহ্য করেছি তোমাদের অত্যাচার, আর সহ্য করব না। আমি বাপের বাড়ি চলে যাব। যা যা,
তোর মতো দজ্জাল বউ যেন কারণ না হয়। রতিকান্ত ওঠার চেষ্টা করেও পারছে না, টাল খাচ্ছে। তোমার মতো নেশাখোর চরিত্রহীন বদমাস স্বামীও যেন কারণ না হয়। রতিকান্ত ওঠার চেষ্টা করতে করতে বলল, কি বললি? বড্ড সাহস হয়েছে তোর, তাই না? আমাকে নেশাখোর বললি? কেউ বলতে পারবে না আমি নেশাখোর বদমাস। মুখার্জি বাড়ির ছেলে আমি। আমাদের নামে ভয়ে সবাই কাঁপে। আর তুই? রতিকান্ত কয়েকবার চেষ্টায় ঘাড় ধরে উঠে চন্দ্রানীর মুখের দিকে তাকিয়ে ওয়াক থু। কি কুৎসিত চেহারা তোর! কে রে তোর গায়ে হাত দেয়? আর দেব না। চন্দ্রানী ভীষণ কষ্ট পেল, কিছুক্ষণ কাঁদল। তারপর তনয়ার ওপর তার রাগ হলো। সে কাঁদতে কাঁদতে বলল, শালার তনয়াকে আমি পোড়াবো। ওই অলক্ষী মাগির জন্য আমার এত সুন্দর মুখ, গলা আর হাতের এমন অবস্থা হয়েছে। ওরও সুন্দর চেহারা আমি নষ্ট করব। রতিকান্ত টাল খেতে খেতে খাটের ওপর চন্দ্রানীর বিপরীত দিকে মুখ করে শুয়ে পড়ল। চন্দ্রানী শুয়ে শুয়ে ভাবতে লাগলো, তনয়ার অত সুন্দর চেহারাকে কিভাবে কুৎসিত করা যায়। অনেক ভেবেচিন্তে সে একটা বুদ্ধি বের করল। সকাল 11:30 বাজে। তনয়ার মাংস বাদে সব রান্না হয়ে গেছে। মাংসটা উনুনের ওপর বসানো, কড়াইতে ফুটছে। তৃষ্ণা বসে দেখছে। তৃষ্ণার পরনের মেক্সিটা হাঁটুর ওপরে উঠে গেছে। তার হাঁটুর নিচের পোড়া দাগটা বেরিয়ে গেছে। তনয়ার চোখটা সেদিকে মাঝে মাঝে চলে যাচ্ছে। তার খারাপ লাগছে। চন্দ্রানী এসে রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়ালো। চন্দ্রানী তনয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, তোর আর এই সুন্দর রূপ থাকবে না, দেখ আমি তোর কি করি। সে তৃষ্ণাকে বলল, বাথরুমে অনেক কাপড় চোপড় রেখে এসেছি, কেচে দিয়ে ছাদে মেলে দিকে যা। তৃষ্ণা বলল, একটু পরে যাচ্ছি জেঠিমা। চন্দ্রানী চোখ পাকিয়ে কড়া গলায় বলল, এক্ষুনি যা। তৃষ্ণা মুখ অন্ধকার করে উঠল। কাপড় চোপড় যদি পরিষ্কার না হয় তাহলে তোর পিঠের চামড়া থাকবে না, বলে দিলাম। তৃষ্ণা চুপ করে কাপড় কাচতে চলে গেল। চন্দ্রানী এবার তনয়ার দিকে একভাবে তাকিয়ে আছে। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তনয়া সেটাকে কড়াই থেকে নামাচ্ছে। এক টুকরো মাংস নিচে পড়ল। অমনি চন্দ্রানী তনয়ার কাছে এসে বলল, মাংসের টুকরোটা ফেললি কেন? পড়ে গেছে জেঠিমা, মাংস কিনতে টাকা লাগে না। এই বলে সে উনুন থেকে চেলা কাঠ বের করে তনয়ার পায়ে ছ্যাঁকা দিতে গেল, ঠিক যেমন তৃষ্ণাকে দিয়েছিল। কিন্তু পারল না। তনয়ার কাঠটা ধরে নিল। চন্দ্রানী বলল, তোর এত বড় সাহস, আমার হাত থেকে চেলা কাঠটা কেড়ে নিলি? সে এবার তনয়ার হাত থেকে চেলা কাঠটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে। কাঠটা দাউ দাউ করে জ্বলছে, তার হাতে তাপ লাগছে। তাও সে কাঠটি নেওয়ার চেষ্টা করছে। যে করেই হোক আজ তনয়াকে সে পোড়াবেই। তনয়া বলল, জেঠিমা তোমার গায়ে ছ্যাঁকা লাগবে, কাঠটি ছাড়ো। জ্বলন্ত কাঠটি নিয়ে তারা টানাটানি করতে লাগলো। বরুণ খাওয়ার ঘরে ঢুকলো। রান্নাঘরের আওয়াজ শুনে সে রান্নাঘরের দিকে যাচ্ছে। তনয়া কাঠটি ছেড়ে দিল। চন্দ্রানী জ্বলন্ত কাঠটি নিয়ে তার দিকে উঁচু করে তার মুখে মারতে যাচ্ছে। বরুণ রান্নাঘরে ঢুকে এই দৃশ্য দেখে চন্দ্রানীকে বলল, এ কী করছো মা? তনয়া সরে রান্নাঘরের অন্য দিকে চলে গেল। চন্দ্রানী এক হাত দিয়ে তার ম্যাক্সিটা হাঁটুর ওপর অবধি তুলে ধরল। অন্য হাতে তার চেলা কাঠ রয়েছে। সে চেলা কাঠটি নিয়ে তনয়ার দিকে তেড়ে গেল। কাঠটি হঠাৎ চন্দ্রানীর মুখের ওপর উঁচু হয়ে গেল, আর জ্বলতে থাকা চেলা কাঠের ওপর দিকটা ভেঙে দুটুকরো হয়ে চন্দ্রানীর মুখের ওপর এক টুকরো আর পায়ের হাঁটুর নিচে এক টুকরো পড়ল। ঠিক
তৃষ্ণার হাঁটুর নিচে যেখানে চন্দ্রানী জ্বলন্ত চেলাকাঠের ছ্যাঁকা দিয়েছিল, তারও সেখানেই জ্বলন্ত চেলাকাঠের টুকরো পড়ল। চন্দ্রানী জ্বলন্ত চেলাকাঠটি ফেলে দিয়ে যন্ত্রণায় চিৎকার করে মেঝেতে বসে পড়ল। তনয়া বড় পানল। চন্দ্রানী বলল, এই মাগি আমাকে পুড়িয়েছে। জ্বালার চোটে সে ছটফট করছে। বরুণ বলল, তুমিই তো ওকে পোড়াতে গিয়ে নিজে পুড়েছ, ওর তো কোনো দোষ দেখলাম না। চন্দ্রানীর মুখের একদিকের আর হাঁটুর নিচে যেখানটা পুড়েছে সেখানকার চামড়াটা উঠে গেছে। তনয়া পোড়া জায়গায় বরফ ধরলে চন্দ্রানীর পাটা আরও জ্বলে উঠল। সে তনয়াকে লাথি মারল। চন্দ্রানীর মরা কান্না শুনে পরমাদেবী, নকুল, তৃষ্ণা আর উপর থেকে অরুণও ছুটে এলো। অরুণ বরুণের কাছে সব শুনল। সে ফোন করে ডাক্তার ডাকল। কিছুক্ষণ পর ডাক্তারবাবু এলেন। চন্দ্রানীকে দেখে বললেন, এভাবে পুড়ল কি করে? তনয়া ডাক্তারবাবুকে ঘটনাটা বলল। ডাক্তারবাবু চন্দ্রানীর হাঁটুর নিচে পোড়া জায়গায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন আর তার মুখে ওষুধ লাগিয়ে দিলেন। তিনি এবার প্রেসক্রিপশানে ওষুধ লিখে দিয়ে সময় মতো খেতে বলে চলে গেলেন। নকুল ওষুধ আনতে ছুটল। চন্দ্রানীকে ধরে নিয়ে তৃষ্ণা উপরে গিয়ে তাকে তার ঘরে শুয়ে দিল। এখনও তার পোড়া জায়গায় জ্বালা করেই যাচ্ছে। রতিকান্ত ঘরে ঢুকে চন্দ্রানীকে দেখে ব্যঙ্গের সুরে বলল, বাহ, সুন্দর চেহারা হয়েছে তো তোমার। এবার কুকুর শিয়ালও তোমাকে দেখে ভয় পাবে। চন্দ্রানী কাঁদতে কাঁদতে বলল, কাটা ঘাই আর নুনের ছিটে দিচ্ছ? বরুণের কাছে তো সব শুনে এলাম। আগেও একবার তনয়াকে গরম জলে ছ্যাঁকা দিতে গিয়ে নিজে পুড়েছিলে, এবারও তাই হলো। ওই আমাকে পোড়ালো, ও একটা ডাইনি। চুপ করো, ওর এত রূপ দেখে তোমার গায়ে জ্বলন উঠেছে। কথাটা বলে রতিকান্ত বারান্দায় গিয়ে ইজি চেয়ারে গায়ে এলিয়ে দিল। তৃষ্ণা নিচের তলায় এসে তনয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তনয়া বলল, কি হলো, কাঁদছ কেন? ধরা গলায় তৃষ্ণা বলল, আমি জানি আমার পায়ের হাঁটুর নিচে জেঠিমা পুড়িয়ে দিয়েছিল, তাই আজ তুমিও জেঠিমার হাঁটুর নিচে পোড়ালে। আর জেঠিমার রূপের অহংকার ছিল, তুমি তার থেকে সুন্দরী, তাই সে তোমার মুখ পোড়াতে চেয়েছিল, সেই জন্যই তুমি ওর মুখ পোড়ালে। পরমাদেবী এসে দাঁড়িয়েছেন। তনয়া বলল, ঠাকুমা। পরমাদেবীও তনয়াকে জড়িয়ে ধরে বললেন, ঠিক কাজ হয়েছে, কিন্তু আমার ভয় হচ্ছে তোর ওপর বড় কোনো আক্রমণ না হয়। তনয়া মিষ্টি হেসে বলল, তুমি চিন্তা করো না ঠাকুমা, আমার কিচ্ছু হবে না। পাগলি, ঘরে চল। পরমাদেবী তনয়া আর তৃষ্ণার কাঁধে হাত রেখে নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন। নকুল ওষুধ এনে চন্দ্রানীকে দিতে দোতলায় উঠল। সে দরজার বাইরে দাঁড়িয়ে বলল, আসবো জেঠিমা, ওষুধ এনেছি। চন্দ্রানী মুখ ভেঙচে বলল, ওষুধ এনে ভালো কম্ম করেছিস, এত দেরি হলো কেন? কার সাথে গল্প করছিলি? কারোর সাথে না, জোর পাই এলাম। এই তোর জোর পা? আমি এদিকে ব্যথায় মরে যাচ্ছি আর তুই হেলে দুলে গল্প করতে করতে এসেছিস? না না, মিথ্যে কথা বলছিস হারামজাদা। সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে ওষুধটা দে। নকুল ঘরের ভেতর ঢুকে চন্দ্রানীকে ওষুধের প্যাকেট, বাড়তি টাকা আর প্রেসক্রিপশানটা দিল। চন্দ্রানী প্রেসক্রিপশান দেখে ওষুধগুলো মিলিয়ে দেখে বলল, এই মাথা মোটা, এই ওষুধটা আনিসনি কেন? কয়েকটা দোকানে খুঁজলাম, তারা বলল ওষুধটা তাদের কাছে নেই। একজন দোকানদার বলল ওষুধটা এনে রাত্রে দেবে। চন্দ্রানী ঝাঁঝিয়ে উঠে বলল, তোকে কোনো কাজে পাঠিয়ে শান্তি নেই, এক্ষুনি যা, যেখান থেকে পারিস ওষুধটা নিয়ে আয়। আমি দোকানে যেতে যেতে সব দোকান বন্ধ হয়ে যাবে। চন্দ্রানী ওষুধের প্যাকেট থেকে একটা ওষুধ বের করতে করতে বলল, দোকান বন্ধ হয়ে গেলে বসে থাকবি, মোট কথা ওষুধ নিয়েই বাড়ি ফিরবি। ফাঁকিবাজ ছেলে, আয় ইনকাম নেই, কুড়ের বাদশা, আবার বিয়ে করে এনেছে, বউ নিয়ে বসে বসে গিলিস, তোর খারাপ লাগে না? চন্দ্রানী এবার ওষুধ খেয়ে
প্রেসক্রিপশন আর টাকাটা নকুলের দিকে এগিয়ে দিয়ে বলল, যা ওষুধটা নিয়ে আয়, ওষুধ না নিয়ে ফিরবি না। নকুল মন খারাপ করে প্রেসক্রিপশন আর টাকাটা নিয়ে নিচের তলায় নেমে এসে আবার বেরিয়ে যাচ্ছে। তনয়া পিছন থেকে বলল, কোথায় যাচ্ছ? একটা ওষুধ পাইনি, সেটা আনতে। এই দুপুরে বেরোতে হবে না। জেঠিমা বকবে। বকে তো সব সময়, এখন ঘরে যাও। নকুল ঘরে গেল। তনয়া একটু পরে খাবার নিয়ে নকুলের ঘরে ঢুকল। এখানে খাবার আনলে? ওরা দেখতে পেলে? দেখতে পাইনি, তুমি খেয়ে শুয়ে থাকো, ওষুধটা পরে এনো। বিকেলে তনয়া নকুলের ঘরে ঢুকল। নকুল জামা প্যান্ট পরছে। তনয়া বলল, কোথায় যাচ্ছ? ওষুধ আনতে। তনয়া হাসতে হাসতে একটা ছোট প্যাকেট নকুলের দিকে এগিয়ে দিল। নকুল বলল, প্যাকেটে কি আছে? ওষুধ, জেঠিমাকে দিয়ে এসো। তুমি ওষুধ কিনতে গিয়েছিলে? না, যে দোকান থেকে তোমাকে বলেছিল ওষুধ এনে রাত্রে দেবে, সেই দোকানদার তার দোকানের একজন কর্মচারী দিয়ে ওষুধ পাঠিয়েছে। জেঠিমাকে এসব কথা বলো না, জেঠিমা কিছু জানতে চাইলে বলো তুমি এনেছো। ওষুধের দাম দিয়েছ? হ্যাঁ, ওই প্রেসক্রিপশনের পাশে ছিল। নকুল ওষুধ নিয়ে চন্দ্রানীর ঘরের দরজায় দাঁড়িয়ে বলল, জেঠিমা, ওষুধ এনেছি, আসবো ভেতরে? আয়। নকুল ওষুধ আর কয়েকটা টাকা চন্দ্রানীর হাতে দিয়ে বলল, এই টাকাটা বেঁচেছে। চন্দ্রানী বলল, তুই যে বললি কোনো দোকানে ওষুধ নেই, দোকানদার ওষুধ এনে রাত্রে দেবে, তাহলে এখন ওষুধ পেলি কোথায়? নকুল চুপ করে রইল। চন্দ্রানী বলল, কাছে আয়। নকুল কাছে যেতেই চন্দ্রানী তার মুখে একটা চড় মারতে গেল। কেউ যেন তার হাতটা ধরে মুখের পোড়া জায়গায় তার আঙুল দিয়ে খোঁচা দিল। চন্দ্রানী যন্ত্রণায় কুঁকড়ে গেল। নকুল ব্যস্ত হয়ে বলল, কি হলো জেঠিমা, অমন করছো কেন? শুয়ে থাকো, ভালো লাগবে। চন্দ্রানী কিছুক্ষণ পর সোজা হয়ে বসে নকুলের দিকে তাকালো। নকুল কাতর চোখে তার দিকে তাকিয়ে আছে। চন্দ্রানীর খোঁচা লাগা জায়গাটায় রক্ত বেরোচ্ছে। নকুল একটা মলম এগিয়ে দিয়ে বলল, এটা মাখো জেঠিমা, রক্ত পড়া বন্ধ হবে। চন্দ্রানী নকুলকে আর কিছু বলল না। নকুল বাথরুমে গিয়ে ডেটল দিয়ে হাত ধুয়ে এসে বলল, মলমটা লাগিয়ে দেবো জেঠিমা? চন্দ্রানী উত্তর দিল না। নকুল ভয়ে ভয়ে বেশ যত্ন করে চন্দ্রানীর মুখে মলমটা লাগিয়ে দিয়ে বলল, এবার শুয়ে থাকো জেঠিমা। চন্দ্রানী শুয়ে পড়ল। চন্দ্রানীর বাবার সাথে রতিকান্তর রাগারাগি হয়েছে, যার জন্য চন্দ্রানীর বাবার বাড়ির কেউ এ বাড়িতে আসে না। সন্ধে রতিকান্ত চা খেতে খেতে নার্সিংহোমের ডাক্তারবাবুকে ফোন করল। ডাক্তারবাবু ফোন ধরতেই রতিকান্ত বেশ ঝাঁঝের সাথে বলল, বাবাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য সেই কবে একজন ফিজিওথেরাপিস্টকে পাঠাতে বলেছিলাম, পাঠাবো বলে এখনও পাঠাননি। আপনার নার্সিংহোম কিন্তু। ডাক্তারবাবু আমতা আমতা করে বলল, কাল আমি যাব। আপনি আসবেন কেন? আপনি কি ফিজিওথেরাপিস্ট? না, মানে বর্তমানে আমার নার্সিংহোমে যে দুজন ফিজিওথেরাপিস্ট আছেন তারা বলেছেন চাকরি ছেড়ে দেবেন, কিন্তু আপনাদের বাড়ি যাবেন না। তাই নাকি? ঠিক আছে। এই বলে রতিকান্ত ফোনটা কেটে দিল। নানা চিন্তা ভাবনায় রতিকান্তর মেজাজটা খিটখিটে হয়ে গেছে। এবার সে পাঁচু গুন্ডাকে ফোন করল। কি করিস তোরা? এখনও কমলা আর তার পরিবারকে খুঁজে পেলি না? ফোনের অপর প্রান্ত থেকে পাঁচু গুন্ডা বলল, আমরা ওদের তন্ন তন্ন করে খুঁজেছি, জানি না রাতারাতি ওরা কোথায় গেল। এখনও কোনো খোঁজ পাচ্ছি না। যেখান থেকে পারিস কমলাকে খুঁজে আনবি। শালার জন্য আমার এই অবস্থা, ওকে আমি উচিত শিক্ষা দেব। আজ পর্যন্ত কেউ রাজমহল থেকে পালিয়ে যেতে পারিনি, আর ও আমাকে জখম করে পালিয়ে গিয়ে আবার নিরুদ্দেশ হলো। তাকে না পাওয়া পর্যন্ত আমার বুকের আগুন নিভবে না। জানি দাদা, সেজন্যই তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাবতে পারিস 15 বছরের একটা মেয়ে এভাবে আমাদের ঘায়েল করে দিয়ে চলে গেল। দাদা, আপনি টেনশন নেবেন না, ওরা যাবে আর কোথায়?
আজ না হয় কাল ঠিক ধরে নিয়ে আসব। ঠিক আছে, রাখছি। কথাটা বলে রতিকান্ত ফোনটা রেখে দিল। রাতে সবাই শুয়ে পড়েছে। তনয়া পুকুর পাড়ে গিয়ে বসল। মনটা তার বেশ খারাপ। কাল অমাবস্যা। সে কাল সন্ধ্যের আগে এ বাড়ি থেকে কালী জঙ্গলে চলে যাবে। কবে ফিরবে তার ঠিক নেই। আদৌ ফিরতে পারবে কি না সেটাও সে জানে না। সে চলে গেলে তৃষ্ণা আর নকুলকে কে বাঁচাবে? তাদের উপর আগের মতোই অত্যাচার শুরু হবে। সে আশাতে পরমাদেবী, নকুল আর তৃষ্ণা একটু বিশ্রাম পাচ্ছিল। তাও আর পাবে না। এরা তাকে ভালোবেসে ফেলেছে, তাকে বিশ্বাস করছে। আর সে যদি এদের কিছু না বলে এ বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে এরা কষ্ট পাবে। সে পাক, এদের বাঁচানোর জন্যই তাকে কালী জঙ্গলে যেতেই হবে। তনয়ার চোখ দিয়ে জল গড়াচ্ছে। নকুলের ভোলা ভালা দুঃখী মুখখানি মনে করে সে আরও কষ্ট পাচ্ছে। নকুল যখন জানবে সে বাড়িতে নেই, তখন সে হয়তো পাগলের মতো তাকে খুঁজবে। না পেয়ে ভাববে এরা তাকে মেরে ফেলেছে। নকুল খুব কাঁদবে, কিন্তু তার কিছু করার নেই। তার বাবার সাথে তাকে মেলানোর জন্য, তার মা দাদার খোঁজ পেতে তাকে কালী জঙ্গলে গিয়ে সুরঙ্গ ঢেকে কালীর সাধনা করতেই হবে। কাল গুরুদেবের সাথে তার দেখা করার সময় হবে না, তাই তাকে এক্ষুনি গুরুদেবের সাথে দেখা করে তার আশীর্বাদ নিতে হবে। তনয়া উঠে পড়ল। সে গভীর জঙ্গলে গেল। ছায়ামূর্তিটিও তার পিছন পিছন দূরত্ব বজায় রেখে যাচ্ছে। তনয়া তেঁতুল গাছটির নিচে বসে গুরুদেবকে স্মরণ করতে লাগল। গুরুদেবের কণ্ঠস্বর তনয়ার কানে গেল। তিনি বললেন, কাল সন্ধ্যের সাথেই পৌঁছে যাবি কালী জঙ্গলে। তোকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। একটুও ঘাবড়ে যাবি না। মনে রাখিস, তুই মহৎ কাজের জন্য মা কালীর সাধনা করতে যাচ্ছিস। মা কালীকে স্মরণ করিস, তার ওপর বিশ্বাস রাখিস। আর শোন, তোকে কিন্তু মানুষের রূপ নিয়ে পায়ে হেঁটে সব বিপদের মোকাবিলা করতে করতে ঝর্ণার কাছে পৌঁছতে হবে। নইলে সময় মতো ঝর্ণার কাছে পৌঁছলেও সুড়ঙ্গে ঢুকতে পারবি না। যাত্রাপথে খুব প্রয়োজন না হলে তোর পেতনি শক্তি বা তন্ত্র সাধনার শক্তি ব্যবহার করবি না। আমি তোকে একটা খুব ছোট ছুরি দিচ্ছি। ছুরিটা মন্ত্রপুত করা আছে। ছুরিটাকে মোটেও ছোট ভাববি না। এর অনেক শক্তি। কালী জঙ্গলে তোর কাজে লাগবে। এই ছুরিটা নিয়ে তুই সুড়ঙ্গে ঢুকতে পারবি না। সুড়ঙ্গে কিছুই নিয়ে প্রবেশ করা যায় না। সব সময় চোখ কান খোলা রাখিস। কাউকে বিশ্বাস করবি না। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। চলি। তনয়ার কোলে কিছু একটা পড়ল। সে চোখ মেলে দেখল তার কোলের ওপর ছোট্ট একটা ছুরি। সে সামনের দিকে তাকালো। ছায়ামূর্তিটিও একটি গাছের আড়াল থেকে তাকে নজরে রাখছে। ছায়ামূর্তিটি যাতে ছুরিটা দেখতে না পায় সেজন্য সে সাবধানে ছুরিটা শাড়ির আঁচলের তলায় লুকিয়ে নিল। তারপর উঠে বাড়ির দিকে চলে গেল। আজকে শুনলেন পেতনির প্রতিশোধের 30 থেকে 34 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।